অন্ধকারের দিকে তাকাতেই শিবু দেখতে পেল একটা কালো ছায়া মাথার উপর দিয়ে উড়ে সামনের দিকে চলে গেল। গরু দুটো তখনও চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ওদিকে কোনো দিকেই তারা চাইছে না, অথচ এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। গাড়ির ভিতরে করে নিয়ে যাওয়া মৃতদেহটার দিকে একবার তাকিয়ে দেখল শিবু। বারবার মনে পড়ে যেতে লাগলো তার বউয়ের বলা কথাগুলো। শিবুর বউ বলেছিল, এমন কাজই করো না গো, সবকিছু কি আর পয়সা দিয়ে মাপা যায়? ওই জমিদার মশাই এমন কাজ করেছেন, তা ঢাকার জন্য তোমায় দিয়ে এই কাজ করাচ্ছেন। আর তার উপর আজ আবার শনিবার। আমার কিন্তু ভালো লাগছে না। আরে, জমিদার মশাই বলছেন কাজটা করতে পারলে আমার যে জমিটা তার কাছে বন্ধকি আছে সেই জমিটা ফিরিয়ে দেবেন। তাছাড়া আরো অনেক কিছু পাবো। আমি ওসব কিছু জানি না। ওই জমি ফিরিয়ে নিতে আমাদের যত সময় লাগে লাগুক। কিন্তু তাই বলে এমন কাজ? ওই বস্তার মধ্যে না জানি কি আছে, তা তো আমরাও জানি না। এই বলে সে কাঁদতে থাকে। এমনিতেই মৃতদেহের কথাটা শিবু তার বউকে বলেনি, বললে সে আর তাকে আসতে দিত না। বস্তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো গ্রামের বাইরে ফেলে দিয়ে আসতে হবে, এমন কথাই বলেছিল। কিন্তু বউ যেন কিছু একটা সন্দেহ করেছিল। শিবু সেটা ভালো করে বুঝতে পারছে। এখন গরু দুটো যে থমকে দাঁড়িয়ে পড়েছে, আর কিছুতেই নড়তে চায় না। শিবু হাতের লাঠিটা দিয়ে গরুগুলোর পায়ের ওপর একটা হালকা বাড়ি মেরে বলে, চল চল, তাড়াতাড়ি চল, দেরি করিস না। আর কাজ সেরে আবার ফিরে আসতে হবে। যদি এই সময় কেউ দেখে ফেলে তাহলে তো হয়েছে। শিবুর মুখের কথাটা শেষ হয় না, সেই কালো ছায়াটাকে যেন আরো একবার মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখতে পায় সে। শিবু ভালো করে বুঝতে পারে না। চাঁদের আলোটা মাঝে মাঝে যেন উঁকি দেওয়ার মতো করে বাইরে বেরিয়ে যাচ্ছে। শিবু ইচ্ছে করেই সঙ্গে কোনো আগুনের আলো আনেনি। রাতের অন্ধকারে আলো চট করে দেখা যায়। গ্রাম পেরিয়ে এসেছে অনেকক্ষণ, কিন্তু এই যে এই দুপাশের ফাঁকা জমির মাঝে তো দেহটা ফেলে দেওয়া যায় না। আরেকটু এগিয়ে গেলে একটা পুরনো মজা ডোবার মতো বোড়, সেইখানেই বস্তা সহ মৃতদেহটা ফেলে দেওয়ার কথা আছে। জমিদার বলেছেন, দেখ শিবু, সব কথা আমি তোকে খুলে বলবো, সব কথাই বলবো। রাগের মাথায় একটা কাণ্ড হয়ে গেছে। আমার বাড়ির একজন চাকর, তার তিন কুলে কেউই নেই। কোনো চিন্তার কিছু নেই। তুই শুধু গ্রামের শেষে ওই যে মজা ডোবাটা আছে না, সেই ডোবার জলে বস্তা সহ জিনিসটাকে ডুবিয়ে দিয়ে আসবি। তাহলে ওটা সহজে ওপরে উঠে আসতে পারবে না। তুই আমার এইটুকু কাজ করে দে, তারপর তোকে আর চিন্তা করতে হবে না। শিবুর মাথায় এসব ব্যাপার ঘুরছিল বলেই সে খেয়াল করতে পারে কখন তার গরুর গাড়ির ছইয়ের মাথার উপর কি যেন একটা উড়ে এসে বসেছে। গরুগুলো সামনে এগোতে চায় না। মাঝে মাঝে মুখ তুলে বাতাসে কিসের যেন গন্ধ শোকার চেষ্টা করছে। শিবুর মাথার ভেতরটা এবার যেন ধকধক করে জ্বলে উঠতে লাগলো। আর ঠিক তার সঙ্গে সঙ্গে গরু দুটোকে কিছু বলার জন্য সে মাথাটা বাড়িয়েছে সামনের দিকে। এমন সময় শিবুর মনে হলো ছইয়ের উপরের দিক থেকে কিসের জন্য একটা শব্দ তার কানে ভেসে আসছে। মৃতদেহটার দিকে একবার তাকিয়ে দেখলো শিবু। সেটা আগের মতো এই বস্তার মধ্যে রয়েছে, কিন্তু ছইয়ের উপর তাহলে কি? ধীরে ধীরে মাথাটা উপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে শিবু যেটা দেখতে পেল, তাতে তার গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। ছইয়ের উপরে বসে রয়েছে একটি মেয়ে। বয়স বেশি হবে না, ওই বড় জোর 15 কি 16 বছর কিংবা তার কাছাকাছি হবে। পরনে 8 পৌড়ে কাপড়, ওর মাথাটা সামনের দিকে ঝোঁকানো। মাথার কালো চুল ঝুলে এসেছে বুকের কাছ পর্যন্ত। মুখটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু তার মধ্যে থেকেই একটা লালচে চোখ শিবু দেখতে পেয়েছে। মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি। শিবু তাকাবার সঙ্গে সঙ্গে মেয়েটা যেন পা গুটিয়ে তুলে ফেলল ছইয়ের উপরে। হাঁটুটা মুড়ে দুটো হাত হাঁটুটাকে জড়িয়ে ধরে মেয়েটা যেন ঠকঠক করে কাঁপছে আর ফিসফিস করে কি যেন বলছে। বুকের সমস্ত রক্ত তখন যেন তার গুলে জল হয়ে গেছে। শিবু একবার আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় কিছু একটা বলতে গেল,
তার আগেই মেয়েটা যেন হামাগুড়ি দিয়ে ছইয়ের পেছনের দিকে চলে গেল। গোটা গরুর গাড়িটা ধড়পড় করে কেঁপে উঠতে লাগলো। গরুগুলো এই প্রথমবার যেন গলা তুলে ডেকে উঠল, আর তারপরে দৌড়তে লাগলো। সামনের দিকে কি ছিল শিবু কিছু বুঝতে পারল না। আশ্চর্য, ওই মেয়েটা কি? মেয়েটা গেলই বা কোথায়? আমি কি ভুল দেখলাম নাকি? না না, এতটা ভুল দেখবো কি করে? যেন স্পষ্ট দেখলাম মেয়েটাকে চাঁদের আলোয়। তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি চলে যাই বাবা। এরপরে কোনো রকমে ডোবার কাছে গিয়ে বস্তাটাকে গাড়ি থেকে টেনে নামালো। তারপর সেই বস্তার একটা মুখের সঙ্গে শক্ত দড়ি বেঁধে দিয়ে আশপাশ থেকে ভারী দুটো পাথর জোগাড় করলো। পাথর দুটো সেই বস্তার সাথে বেঁধে যখন পচা ডোবার জলে ফেলল, ততক্ষণে অনেক রাত হয়েছে। ফেরার জন্য শিবু পা বাড়াতেই শুনতে পেল তার পেছন পেছন যেন আরও একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে। সর্বনাশ! কেউ আমায় দেখে ফেললো নাকি? জমিদার মশাই বারবার বলে দিয়েছে কেউ যদি দেখেও ফেলে ব্যাপারটা নিজের মতো করে মিটিয়ে নিতে, তার কাজ পর্যন্ত যেন না যায়। কতটা ভেবে চিনতে ধীরে ধীরে পিছনের দিকে তাকাতেই সে দেখতে পেল সেই মেয়েটাকে। তার পিছু পিছু হাঁটতে হাঁটতে এদিকেই এগিয়ে আসছে সে। শিবু থমকে দাঁড়াবার সঙ্গে সঙ্গে সেও থমকে দাঁড়িয়েছে। ঠিক তখনই চাঁদের আলোটা যেন ছুটে এসে পড়ল মেয়েটার গলার কাছে, আর শিবু দেখতে পেল তার গলা থেকে একটা রক্তের ধারা গলগল করে নেমে চলেছে নিচের দিকে। আর সামলাতে পারল না সে, প্রচণ্ড চিৎকার করে দৌড়তে লাগলো গরুর গাড়ির দিকে। মেয়েটাও পেছন থেকে যেন তার পিছু পিছু এগিয়ে এলো। তার মুখে তখন একটা অদ্ভুত খিলখিলে হাসি। তোমাদের আজকে এত দেরি হলো যে আসতে? আমি আর কিশোরী তারানাথের বাড়িতে ঢুকে দেখি তক্তপোষের কাছে সে চুপ করে বসে কি যেন ভাবছে। আমাদের দেখতে পেয়েই কথাটা বলল। কিশোরী বলল, আপনি তো সবকিছুই জানেন ঠাকুরমশাই, সবকিছুই বুঝতে পারেন। তাহলে আপনিই বলুন দেখি। পরীক্ষা নিচ্ছ? এতদিন ধরে এখানে আসো, আমার সঙ্গে এতদিনের পরিচয়, এত কথা শুনেছ, তারপরও পরীক্ষা নেওয়ার ইচ্ছে হলো? তা বেশ ভালো কথা, একটু অপেক্ষা করো। আমরা তক্তপোষের পাশে বসে পড়েছি। তারানাথের কথা শুনে আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু কিশোরীর কথা শুনে চুপ করে গেলাম। তারানাথ কিছুক্ষণ আমাদের দিকে চুপ করে তাকিয়ে রইল। তারপর যেন কিশোরীর দিকেই বেশিক্ষণ তাকিয়ে থাকতে থাকতে চোখ বন্ধ করেই বলল, তোমরা যখন বেরিয়েছ তখনও বৃষ্টি নামেনি, অর্থাৎ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগের কথা। বৃষ্টি নেমেছে তোমরা যখন মটলেনের কাছে এসে পৌঁছেছ তখন, অর্থাৎ তারপর থেকে বেশ খানিকটা সময় কেটে গেছে তোমরা মটলেন এবং তার আশেপাশেই কোথাও একটা ছিলে, আর তোমাদের সঙ্গে আরও কেউ ছিল বেশ অনেকক্ষণ। তারানাথের এই আশ্চর্য ক্ষমতার ছোটখাটো পরীক্ষা আমরা এর আগেও নিয়েছি। ওই রুমাল থেকে নানা রকম ফুলের গন্ধ বের করা, আকাশে হাত বাড়িয়ে মন্ডা মিঠাই তুলে আনা, কিংবা দূরে কোনো মানুষের ব্যাপারে বলে দেওয়া, কিংবা তাকে অনুভূতি স্পর্শ করানো। এই সব কিছু অনেক পুরনো ব্যাপার তারানাথের কাছে, এসব আমরা আগেই জানি। আজকের ব্যাপারটা অন্যরকম ছিল, বড়ই অদ্ভুত। তবে সেই ব্যাপারটাও তারানাথ যখন আন্দাজ করতে পেরেছে, তার দুটো কারণ হতে পারে। হয় সে আমাদের দেখেছে, যেটা অসম্ভব, সে সহজে বাড়ি থেকে বাইরে কোথাও যায় না। আর দ্বিতীয়ত তার অসাধারণ ক্ষমতা। যতই সে মুখে বলুক না কেন তার ক্ষমতা শেষ হয়ে গেছে বা শেষ হয়ে এসেছে, কিন্তু তার যে ক্ষমতা আছে তার প্রমাণ এইমাত্র আমরা হাতে নাতেই পেলাম। কিশোরী অন্য সময় কিন্তু অনেক কিছুই অবিশ্বাস করে, কিন্তু এখন বলল, ঠিকই বলেছেন আপনি। ওই একজন চেনা পরিচিত স্ত্রীলোকের সঙ্গে দেখা হয়েছিল, তারই বাড়িতে গিয়েছিলাম। এক স্ত্রীলোকের সঙ্গে অনেকক্ষণ অনেক জটিল বিষয়ে কথা হচ্ছিল। এখানে বলে রাখা দরকার, কিশোরী যা যা বলল তার সব কিছু কিন্তু মিথ্যে কথা। কিশোরীর কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে তারানাথ কেমন গম্ভীর হয়ে বলল, কিশোরী, তুমি কি ভেবেছো বলো তো? তুমি মিথ্যে বলবে আমি ধরতে পারবো না?
তোমরা কারো বাড়িতে যাওনি, তোমরা রাস্তার কাছেই কোথাও ছিল। তোমাদের সঙ্গে যা দেখা হয়েছিল যে তোমাদের চেনা পরিচিত ঠিক বলা চলে না, অথচ তোমরা তাকে চেনো। তোমাদের সঙ্গে যে ছিল সে একজন পুরুষ মানুষ, কোনো স্ত্রী লোক নয়। এইবার কিন্তু আমার অবাক হওয়ার পালা। এত কিছু তারানাথ বুঝলো কি করে? শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে। কিশোরী কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। বলল, ঠাকুরমশাই, রাগ করবেন না। আপনার সঙ্গে একটু মশকরা করছিলাম। আপনি ঠিকই বলেছেন। আসলে যে ভদ্রলোকের সঙ্গে আমরা কথা বলছিলাম সে আমাদের ঠিক পরিচিত বলা চলে না, তবে মুখ চেনা। রাস্তার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে হলো। তিনি একটা সমস্যায় পড়েছিলেন, সে সবই আমাদের বললেন। আমার মনে হয় সেই সমস্যার সমাধান এত সহজে হবে না। তিনি হয়তো আপনার কাছে আসবেন। রাতের বেলা নানা রকম অদ্ভুত স্বপ্ন দেখতে পান তিনি। আর ঘুম ভাঙার পরেই মনে হয় যেন তার ঘরের মধ্যে কেউ আছে। সব থেকে আশ্চর্যের কথা, তার মনে হয় তার মাথার কাছে কেউ দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এবার তোমরা যদি ভাবো যে তোমাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল সেসবও আমি তোমাদের বলে দেব, তা কিন্তু আমি বলতে পারবো না। সব কিছুরই একটা সীমারেখা আছে কি না? তবে এইসব কারণে ভীষণ মনের জোর এবং শক্তি প্রয়োগ করতে হয়, বুঝলে, যা তোমরা হয়তো চোখে দেখতে পাবে না। দেখতে পাচ্ছিলাম তারানাথের কপালের এক পাশের শিরা সামান্য ফুলে উঠেছে। মুখটা কিছুক্ষণের মধ্যেই কেমন যেন শক্ত হয়ে গিয়েছিল, আবার একটু পর ঠিকও হয়ে গেছে। এই শক্তি তন্ত্রমন্ত্রে যে কিভাবে কাজে লাগে সে কথা তারানাথের সঙ্গে থাকতে থাকতে আর তার গল্প শুনতে শুনতে আমরা বুঝতে পেরেছি। তাই এ ব্যাপারে আর কথা বাড়ালাম না। কিশোরী বলল, অনেকদিন তো হলো আপনার কাছে আসিনি। আগের সপ্তাহে একদম সময় পাইনি। আজ বেশ জমিয়ে একটা ভালো গল্প বলুন তো। তোমাদের কথা শুনেই আজ একটা কথা মনে পড়ে গেল। ওই যে বললে না, ওই ভদ্রলোক স্বপ্নের মধ্যে কাউকে তার বিছানার কাছে দাঁড়িয়ে থাকতে দেখতে পান এবং তার জন্যই নাকি তার জীবনে এমন অদ্ভুত সমস্যা শুরু হয়েছে। এমনই একটা গল্প আজ তোমাদের বলব। আহ, গল্প কেন বলছি, এই যে আমার জীবনের অভিজ্ঞতা, এমনই একটা ব্যাপার আমার সঙ্গেও ঘটেছিল। কিন্তু ব্যাপারটা যে শেষের দিকে এমন একটা জায়গা পর্যন্ত চলে যাবে সে কথা আমি ভাবতে পারিনি। সব থেকে বড় কথা হলো, তখন তন্ত্রমন্ত্রে আমার তেমন একটা ভরসা, বিশ্বাস, আস্থা যাই বলো না কেন ছিল না, কারণ তখনও তো কোনো সিদ্ধি লাভ করিনি আমি। মাথু পাগলির আশীর্বাদ ছিল মাত্র, তাতেই কিছু করতে পারছিলাম। সামান্য সাধুসঙ্গ, তন্ত্রমন্ত্র ক্রিয়া এবং তার সঙ্গে সাধনার চেষ্টা করা, এই ছিল তখন আমার কাজ। না না ঠাকুরমশাই, এইভাবে বললে হবে না। ভালো করে বলতে হবে, যেমন করে বলেন। নিন একটা সিগারেট নিন, তারপর জমিয়ে বলতে শুরু করুন। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিল তারানাথের দিকে। বাইরে কখন যেন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝিরঝিরে বৃষ্টি। ভালো করে নজর না করলে দেখাই যায় না। তারানাথ সিগারেটের কয়েকটা লম্বা লম্বা টান দিয়ে তারপর আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি সেটা অনেক আগের কথা। মাথু পাগলির সঙ্গে দেখা হওয়ার প্রায় বছর খানেক পরের কথা তো হবে। তখন যেমন বয়স কম, তেমন অভিজ্ঞতাও কম। মাথু পাগলির আশীর্বাদে যে সামান্য শক্তি আমি পেয়েছি সেটুকু দিয়ে তখন করে খাচ্ছিলাম, মানে সাধুসঙ্গ করা এবং তাদের সঙ্গে ঘুরে ঘুরে নতুন কিছু শেখার চেষ্টা করা। তো এমনভাবেই একদিন একটা গ্রামে গিয়েছি। গ্রামের নামটা ভালোভাবে মনে নেই, অনেকদিন আগের কথা তো। মনে করো সে গ্রামের নাম চম্বল। হুম। তো চম্বলপুর গ্রামে যখন প্রবেশ করেছি, গ্রামের এক মাঠের অনেক কাছে দেখি অনেক লোকজন দাঁড়ান দুপুরের সময়। তখনকার দিনে গ্রামের দিকে মাঝে মাঝেই নানা সময় এভাবে গ্রামের লোকেদের পাত পেড়ে খাওয়ানো, তা সেখানে তেমনভাবেই খাওয়ানো হচ্ছে। 2 দিন ধরে ফলমূল খেয়েই কাটিয়েছি আমি, আনন্দ পেলাম। সোজা গিয়ে বসে পড়লাম সেখানে। যারা আমার আশেপাশে ছিল
তারা বেশ খুশি মনেই আমার সঙ্গে দুই একটা কথা বলল। কেউ কেউ বয়স কম দেখে দু একটা উপদেশও দিল। তো সেসব করতে করতেই বেশ পেট ভরে খাওয়া দাওয়া হলো। মোটা চালের ভাত, ডাল, তরকারি, আরও কত কি। খেতে খেতে এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে উঠে আর বাইরে কোথাও যেতে পারছি না। সুস্বাদু রান্না, তারপর অনেকদিন পরে এমন ঘরোয়া খাবার দাবার পেয়েছি, তাই খেয়েছিও বেশি করে। কোনো রকমে জায়গা ছেড়ে উঠে সেই মাঠের এক পাশে একটা মন্দির দেখতে পেয়েছি। চোখে পড়লো তার পাশে ছোট বড় কয়েকটা গাছ। গাছে এক জায়গায় চুপ করে হেলান দিয়ে বসলাম। দেখি একজন লোক, আমার থেকে বয়স একটু বড়ই হবে, একটু কেন বেশ খানিকটাই বড় হবে, মন্দিরের চাতালের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে কি যেন বিড়বিড় করে বলছে। তো সেখান থেকে বেরিয়ে এসে আমার দিকে ঘুরে তাকালো। দিনের বেলা রোদের আলোয় চারপাশটা ধকধক করেছে যেন, অথচ হঠাৎ করে যেন মনে হলো তার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য ব্যাপারটা হলো, তারপরে আর দেখতে পেলাম না। না, কোথাও কেউ নেই। আশ্চর্য হয়ে গেলাম। একটু আগে দেখতে পেলাম কেউ আছে, তাহলে সে গেল কোথায়? লোকটাও ততক্ষণে আমায় দেখতে পেয়েছে। একবার এদিক ওদিক তাকিয়ে এসে আমার দিকে এগিয়ে এলো। এসে বলল, ঠাকুর মশাই, কি অমনভাবে আমার দিকে তাকিয়ে আছে? আপনি চমকে উঠলেন কেন? কিছু কি দেখলেন নাকি? আমি বলেছি সে আমার থেকে অনেক বড়, তার নাম শিবু। তবে আমি যেহেতু একজন সাধক, তাই সম্মানে সে আমার আপনি করেই বলল। তোমার দিকে তাকিয়ে থাকার বিশেষ কারণ ছিল। তোমার আশেপাশে আমি কাউকে এক মুহূর্তের জন্য যেন দেখতে পেয়েছিলাম, আর তারপরে দেখতে পেলাম না। ব্যাপারটা ঠিক কী যে হলো বুঝতে পারছি না। তা তুমি কি কিছু অনুভব করতে পারো? আমার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আর কিছু বলতে না দিয়ে খপ করে আমার একটা হাত চেপে ধরে বলল, আপনি ঠিক বলেছেন ঠাকুর মশাই, আপনি ঠিক বলেছেন। আমায় বাঁচান, আমায় বাঁচান আপনি। আমি একটা বড় ভুল করেছি, তার জন্যই হয়তো আমি কিছু বুঝতে পারছি না। মুখ চোখ দেখেই বোঝা যায় শিবু বড় ঝামেলায় রয়েছে। তার চোখের কোণে কালি, মুখটা ফ্যাকাশে হয়ে আছে, মাথায় উস্কো খুস্কো চুল। এতক্ষণ তার মুখে একটা বিষণ্ণ আর হতাশার ভাব ছিল। ঠিক এই মুহূর্তেই কেমন করে যেন সেটা একটা ভয়ে পরিণত হয়েছে। একবার আমরা সামনের দিকে তাকালাম, লোকজন ভরা মন্দিরের দিকে। তারপরে শিবুর সঙ্গে গ্রামের পথে নামলাম। আর এই পথের মধ্যেই শিবু যা শোনালো তাতে আমি চমকে উঠলাম। ঠাকুর মশাই, আমার নাম শিবু। আমার গরুর গাড়ি আছে, সেটাই চালাই। গ্রামের দিকে ওই হাটে ভাড়া খেটে যা কিছু রোজগার হয় ওই আমার সর্বস্ব। বাড়িতে আমার স্ত্রী আছে। আমাদের কোনো ছেলে মেয়ে নেই সাধু বাবা। তাছাড়া দিন কয়েক ধরে যে কি সমস্যা শুরু হয়েছে তার কোনো কিছু আমি বুঝতে পারি না। ঘরের মধ্যে যেন কেউ একজন থাকে, এমনকি দু একবার আমার স্ত্রী পর্যন্ত অনুভব করেছে। আপনি তো বললেন আপনিও কিছু দেখতে পেয়েছেন, তাহলে? আমি যা অনুভব করতে পেরেছি তা হলো তোমার বিপদ। কোনো একটা বিপদ তোমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে, সেই কথাই আমি তোমায় বলবো। তবে এটা ছাড়া আর বাদ বাকি সব কিছু তোমার আমাকে বলতে হবে। তুমি যাকে দেখতে পাও তার ব্যাপারে কোনো কিছু বলতে পারো? দেখেছি, ওই সেদিন রাতের বেলা গরুর গাড়ি নিয়ে ফেরার সময় প্রথম দেখেছি। তারপর থেকে তারপর থেকে মাঝে মধ্যেই তাকে দেখতে পাই, বিশেষ করে রাতের বেলা এই ঘরে একা থাকার সময় দেখতে পাই। বেশ, ব্যাপারটা কী রকম বলো তো আমায়। ব্যাপারটা হয়েছিল হঠাৎ করেই। এই সেদিন রাতে বেলা ওই আমাকে একটা কাজে দূরে গ্রামের দিকে যেতে হয়েছিল। সেখান থেকে ফেরার সময় প্রথম ওকে দেখতে পেলাম। আর তার দুদিন পরেই রাতের বেলা যে কি ভয় পেলাম আপনাকে বলে বোঝাতে পারবো না। সেদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছি। আমি আর আমার স্ত্রী একই ঘরে ঘুমাই। রাতের বেলা হঠাৎ যেন মনে হলো ঘুমটা ভেঙে গেছে। কে যেন আমাকে ডাকছে, খুব চাপা একটা কণ্ঠস্বরে কেউ আমার নাম ধরে একভাবে ডেকে চলেছে। শব্দটা শুনে প্রথমে কিন্তু আমি বাইরে যাইনি। তারপর হঠাৎ মনে হলো বাইরে কেউ আমায় ডাকছে না তো। কথাটা ভেবে বিছানা থেকে উঠতে যাব এমন সময় মনে হলো ঘরের ভেতরটা অন্ধকার, দরজা জানলা সব কিছু বন্ধ করা। শুধু তাই নয়, এই ঘরের ভেতরে যেন আমি একাই রয়েছি। আমার স্ত্রী, জানলা
দরজা সব কিছু নিজের হাতে বন্ধ করে শুতে যেত। কিন্তু আমার স্ত্রী কোথায়? ঘরের ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। আমার একদম পাশে যেন একটা ছায়া মতো কিছু রয়েছে। তখনও সেই কণ্ঠস্বরের ডাকে সাড়া দিয়ে আমি দরজা থেকে একটু একটু করে এগোচ্ছি। দরজাটা খুলে বাইরে বের হতে যাব, কারণ আমার মাথায় তখন ঘুরছে কি ডাকছে আমাকে এত রাতে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রথমে দেখতে পেলাম কেউ কোথাও দাঁড়িয়ে নেই, কিন্তু শব্দটা ভেসে আসছে দরজার বাইরে থেকে। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরোতে যাব, যেন মনে হলো কোনো একটা অজানা বাধা আমায় ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। আপনি বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, এমনটা সত্যি সত্যি আমার সঙ্গে ঘটেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে যাব, হঠাৎ করে আরেকটা ব্যাপার ঘটে গেল। ঠাকুরমশাই, ঘরের দরজা থেকে তাড়াতাড়ি বাইরে বের হতে যাব, এমন সময় গোটা শরীরটা কেঁপে উঠল। ঠিক তখনই মনে হলো আমি দরজার কাছে নেই। এই তো আমি বিছানায় শুয়ে আছি। চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলাম। মনে হলো আমার মাথার কাছে কি যেন একটা দাঁড়িয়ে আছে। কালো অন্ধকার, তাকে ভালো করে বুঝতে পারছি না, কিন্তু সে দাঁড়িয়ে আছে। সুযোগ পেলেই আমার দিকে তাকিয়ে দেখবে, এটুকু বলতে পারি। ঠাকুরমশাই, সেদিন ওই ফেরার পথে যে মেয়েটিকে আমি দেখতে পেয়েছিলাম, এই সেই মেয়েটি ছাড়া অন্য কেউ হতেই পারে না। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো আমার পাশে আমার স্ত্রী রয়েছে। অন্ধকারের মধ্যে তাকেও দেখতে পাচ্ছি। সে আমার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কিছু একটা বলার চেষ্টা করছে। মনে হলো মাথার কাছ থেকে সেই কালো ছায়াটা সরে গেছে হঠাৎ করেই। আমার গোটা শরীর তখন ঘামে ভিজে গেছে। মুখে কোনো কথা বলতে পারছি না ভালো করে। গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। মাথার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেও কোনো কিছু বলতে পারছি না। আমার স্ত্রী দুটো হাতে ঝাঁকাতে ঝাঁকাতে আমায় যখন বিছানা থেকে তুললো, তখন আমার শরীরে যেন সার ফিরে এলো। আস্তে আস্তে আমি শক্তি পেলাম। অবাক হয়ে গেলাম, একটু আগে আমি কি দেখলাম? রুমের মধ্যে দরজা খুলে কি আমি বাইরে বেরিয়ে গেছিলাম নাকি অন্য কিছু? আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে সে বলল, তুমি বাইরে যাওনি, ঘরেই ছিলে? হ্যাঁ, কার সঙ্গে যেন কথা বলছিলে বলে মনে হচ্ছিল। আমার বুকটাও ভেঙে গেল। দেখলাম তুমি উঠে যাওয়ার চেষ্টা করছো। আমিও তাড়াতাড়ি উঠে দেখি তুমি চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কথা বলছো যেন কার সঙ্গে। আমি তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম। তারপর নিজে নিজে কোথায় গেলে আর এলে কিছুই জানি না। এতক্ষণে হাঁটতে হাঁটতে আমরা শিবুর বাড়ির কাছে চলে এসেছিলাম। ভরপেট খাওয়ার জন্যই হোক কিংবা অন্য কারণেই হোক, মন মেজাজ সব কিছুই বেশ ভালো ছিল আমার। তাই শিবু বউকে জিজ্ঞাসা করলাম, সেদিন রাতে আসলে কি হয়েছিল বউঠান? সেদিন রাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই। হঠাৎ করে রাতের বেলা ঘরের মধ্যে কার যেন বিড়বিড় করার শব্দ পেলাম। আমি আলো জ্বালিয়ে ঘুমোতে পারি না, আলো নিভিয়ে রাখি। বিছানায় শুয়েছিলাম, ঘুম ভাঙলো বিড়বিড়ের শব্দে। তখন ঘরের দিকে তাকিয়ে দেখলাম কোথাও তো কেউ নেই। দেখি উনি কি যেন একটা বলছেন, আর আর তার সঙ্গে সঙ্গে মাথার কাছে যেন কিছুটা দাঁড়িয়ে আছে বলে মনে হলো। আলোটা জ্বালার সঙ্গে সঙ্গে তার মাথার কাছে কিচ্ছু দেখলাম, কিন্তু উনি বিড়বিড় করে কিছু বলতে বলতে হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল। আমি তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু প্রথমে গায়ে হাত দিতে ভয় করছিল। তারপরে গায়ে হাত দিলাম। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করতেই ঘুম ভেঙে উঠে বসলো, কিন্তু কি হয়েছে কোনো কিছু তো আমায় কিছুই বললো না। আমার ভীষণ ভয় করছে ঠাকুরমশাই, এসব খারাপ লক্ষণ। সেদিন আমি বারণ করেছিলাম জমিদারের কাজ নিয়ে রাতের বেলা না যেতে। আমার কথা শুনলে তাহলে আর এসব কিছু হতো না। আরে ওসব তো আমাদের ভালোর জন্যই। জমিটাও ছাড়ানো হয়ে গেল। জমিদার মুখে বলেছিলেন তার কথা শুনলে আমার সব কিছু ভালো হবে। জমিদার মশাই বেশ কিছু টাকাও দেবেন বলেছিলেন। সব কিছু তো ভালোই হতো। তাহলে ব্যাপার কি বলো তো? এসবের মধ্যে এখানে আবার জমিদারের কথা কোথা থেকে এলো? তোমার উপর কোনো এক অতৃপ্ত আত্মার ছায়া পড়েছে, সেটা বুঝতে পারছি। তা না হয় কোনো ব্যবস্থা করা যাবে, কিন্তু এখানে জমিদারের ব্যাপারটা কি? জমিদার মশাই আগের সপ্তাহের শনিবার রাতের বেলা একটা বস্তা দিয়েছিল। ওতে কিছু একটা ছিল যা ফেলে দেওয়ার জন্য। তার মধ্যে কি ছিল জানি না। সেদিন রাতে ফিরে আসার পরেই ওনার ভীষণ জ্বর এলো, আর তারপর থেকেই তো এইসব সমস্যা শুরু হয়েছে।
তাহলে তো এখানে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। সমস্যা না খুঁজে বার করা পর্যন্ত তার সমাধান করা সম্ভব নয়। শুধু তোমার আমাকে সত্যি করে বলতে হবে আসলে সেদিন রাতে কি কি হয়েছিল, না হলে আমি তোমাকে কিন্তু সাহায্য করতে পারবো না। কাল কিন্তু শনিবার, কালকে রাতটা কিন্তু তোমার ভালো যাবে না। কালকে কিন্তু এই অশুভ শক্তির ক্ষমতা অনেক বেড়ে যাবে। কালকের দিনটা কিন্তু তোমার জন্য ভীষণ সাংঘাতিক হবে। বুঝতে পারলাম সে কিছু একটা বলতে চাইছে না। তার বউয়ের কথাই হোক কিংবা আমার জোরাজুরিতেই হোক, অবশেষে শিবু বলল জমিদার মশাইয়ের কথা। আর তখনই বুঝতে পারলাম নিজের অজ্ঞাতেই এমন একটা বড় ভুল করে ফেলেছে শিবু, যার হাত থেকে সে এত সহজে নিস্তার পাবে না। দুটো হাত জোর করে শিবু বলল, এখন মনে হয় আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু তাই বলে আমার উপরে কেন? আমি তো কোনো কিচ্ছু করিনি, যা করেছে জমিদার মশাই করেছে। তাহলে তাহলে আমার উপরে এসব আসবে কেন? কখন কে কি করে তা তো আর ভালো করে প্রথম থেকে বোঝা যায় না। আর তুমি আমাকে জমিদার মশাইয়ের কাছে একবার নিয়ে চলো তো। একবার জমিদার মশাইয়ের সঙ্গে কথা না বলে এই সমস্যার থেকে উদ্ধার পাওয়া যাবে না। আজকে রাতে আবার সে তোমার কাছে আসবে, যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তখনকার মতো দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। শিবুর সঙ্গে আমি সেই গ্রামের জমিদার মশাইয়ের কাছে গিয়ে পৌঁছালাম। জমিদারের সাথে সামান্য কথা হলো। জমিদার মশাই টুকিটাকি কথায় আমার পরিচয় পেয়ে বেশ খুশি হলেন। তারপর তিনি বললেন, দেখুন ঠাকুর মশাই, আমি বিপদে পড়েছিলাম তখন, আর সে কারণেই আমি এসব কথা কাউকে বলতে বারণ করেছিলাম। সে আপনাকে কেন বলেছে আমি জানি না, তবে যা হবার তা তো হয়েই গেছে। ওই মেয়েটি আমার বাড়িতে ছিল, আমার মাথা ঠিক ছিল না। হঠাৎ একটা কারণে ওর ওপর হাত উঠে যায়। রাগের মাথায় কখন যে হাতে একটা ছুরি উঠে এসেছে খেয়াল করতে পারিনি। সেটাই তার গলার কাছে বসে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গেই সে মারা যায়। বিশ্বাস করুন ঠাকুরমশাই, ইচ্ছে করে আমি করিনি। আমি তারপর ভয় পেয়ে যাই। গ্রামের লোকেরা এসব জানতে পারলে তো সমস্যা হয়ে যাবে। মেয়েটা আমারই এক দূর সম্পর্কের আত্মীয়। আমি ভয় পাই, তাই ওকে ফেলে দিয়ে আসতে বলি ওই ডোবায়। তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। আপনি একটা মানুষ খুন করে তারপরে আবার এমনভাবে তার দেহ লুকিয়ে ফেলেছেন? আপনি মানুষ না অন্য কিছু? কি? আপনি আমার বাড়িতে এসে আমাকে এইভাবে অপমান করতে পারেন না ঠাকুরমশাই। যা করেছি নিজেকে বাঁচানোর জন্য করেছি। এইসবের তো কোনো প্রমাণ নেই। শুধু শিবুকে নয়, আমাকেও যে সমস্যা ভুগতে হচ্ছে সে কথা কি আপনি জানেন? আপনার আবার কি হলো? 3-4 দিন আগের কথা। আপনি তো দেখেছেন, এই বাড়িটায় আমি বেশি লোকজন কাউকে রাখি না। স্ত্রী মারা যাওয়ার পরে একা একাই থাকি। কাজের 2জন লোক আছে, সবসময়ের জন্য দেখাশুনো করে। বাকিরা সব একতলায় থাকে, দোতলায় খুব একটা কেউ আসে না। রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় জল খাবো বলে বিছানা ছেড়ে উঠেছি। বাইরে বারান্দায় বেরিয়ে দেখতে এসেছি। আমি একবার ভাবলাম যে নিচ থেকে কি কেউ ওপরে উঠে এলো নাকি। আকাশে চাঁদের আলো রয়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি কোথাও কেউ নেই। লম্বা দোতলার ঝুল বারান্দা বরাবর চাঁদের আলোতে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একবার ভাবলাম মাধব আর হরিহরকে ডেকে দেখি, তারা কোনো কিছু শুনতে পেয়েছে নাকি। কিন্তু না, এত রাতে ওদের কাছে যাব এই কথাটা ভেবেই আবার দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকতে যাবই, এমন সময় দেখছি আমার থেকে একটু একটু দূরে ঘরের ভেতরে হারিকেনের আলোতে পড়ে রয়েছে সেই মেয়েটা। অন্যদিকে তার গলার কাছ থেকে রক্ত বেরিয়ে গোটা মেঝেটা ভেসে যাচ্ছে। আমি তো ভয়ে আতঙ্কে একেবারে পাথরের মতো হয়ে গেলাম। দরজাটা ঠিক সেই সময় হাওয়ার তোড়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর মেঝেতে শুয়ে থাকা কমলা খিলখিল করে হেসে যেন মুখ তুলে আমার দিকে তাকালো। সে বলল, আমায় মেরে ফেললি? এত সহজে আমাকে সরিয়ে ফেলে কি ভেবেছিলি? আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবি? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
আমি আমি ভুল দেখছি। আমি 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 ভুল দেখছি। শিবু শিবু তোর দেহটা নিয়ে ডোবায় ফেলে দিয়ে এসেছিল। তাহলে না 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 না, এটা 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 হতে পারে না। একদম ঠিক দেখছিস। তোকে আর ওই শিবুকে তো এত সহজে ছাড়া যাবে না। এখনো সময় আছে। সবাইকে সত্যি কথা বল। সবাইকে বল তুই কি করেছিস। নাহলে নাহলে এর ফল কিন্তু ভালো হবে না। কখন যেন মেঝের উপর উঠে বসে পড়েছে কমলা। চার হাত পা এসে এগিয়ে এলো আমার দিকে। তার গলা থেকে তখন রক্ত পড়ে যাচ্ছে। তার মুখে সেই আগের হাসিটা, দুটো লাল টকটকে চোখ। দরজার কাছ পর্যন্ত সে এসে পড়েছে। আমার উপর ঝাঁপিয়ে পড়তেই আমি চিৎকার করে ডাকতে লাগলাম হরিহর আর মাধবকে। কিন্তু আমার আওয়াজ যেন ঘর থেকে বাইরে পর্যন্ত বেরোলোই না। মনে হলো দরজার পাল্লাটা এক চুলো নড়াতে পারছি না। আমার ঠিক পেছনে কে এসে দাঁড়িয়েছে। পেছনের দিকে বিদ্যুতের গতিতে তাকাতেই দেখতে পেলাম কমলা। হা করা মুখটা রক্তে ভেজা। সে একদম আমার কাছে এসে পড়েছে। পিছন দিক থেকে আমার ঘাড়ের ওপর এসে পড়েছে, আর ঠান্ডা নিঃশ্বাস যেন আমার আমার গায়ে এসে পড়তে লাগলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আতঙ্কে আমার আমার গোটা শরীরটা যেন পাথরের মতো হয়ে গেছে। তখনও যেন কমলার হাসির শব্দটা আমার কানে এসে ঢুকছে। আমি চিৎকার করতে পারছি না, আর আর কাছ থেকে সরতে পারছি না। কেন যেন মনে হচ্ছে এক্ষুনি কমলা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আর তারপর যে কি হবে সেটা আমার থেকে ভালো কেউ বুঝতে পারছে না। এমনটা তো আমারও হয়েছিল। ওই যে যে দিনের কথা আপনি শুনলেন ঠাকুরমশাই, তার দুদিন পরে আমারও এমন হয়েছিল। আমি ওকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ওটাই যে কমলা, আর এইসব ব্যাপার তো আমি জানতাম না। এই মেয়েটি কে, কোথা থেকে এলো, কেন এলো, আমি কিছুই বুঝতে পারিনি, কারণ তার মুখ তো আমি দেখতে পাইনি। যে কারণেই হোক, সে আবার ফিরে এসেছে। আর ফিরে এসে প্রথমে শিবুকে ভয় দেখাতে চাইছে, কারণ সে তার মৃতদেহটা বয়ে নিয়ে গিয়ে তাকে ডোবার মধ্যে ফেলে দিয়ে এসেছে। আর এদিকে জমিদার মশাই, আপনারা দুজন কিন্তু বড় বিপদে রয়েছেন। এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করা সহজ ব্যাপার নয়। যত টাকা লাগে আমি দেব ঠাকুরমশাই, যা করতে হয় আপনি করুন, কিন্তু আমাদের এই বিপদ থেকে বাঁচান। কমলা যেন আমাদের কাছে আর ঘেঁষতে না পারে। কোনো তাবিজ কবচ দিয়ে যান, যাতে আমরা তার হাত থেকে রক্ষা পাই। দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, তন্ত্রমন্ত্র সবসময় ভালো কাজে লাগাতে হয়, মানুষের হিতের জন্য। কিন্তু এক্ষেত্রে আমি দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। কমলার মৃত্যু হয়েছে জমিদারের হাতে। সেই মৃতদেহকে শিবু ডোবায় নিয়ে ফেলেছে। সেক্ষেত্রে ওদের সাহায্য করা মানে কমলার সঙ্গে অন্যায় করা হয়। আবার মানুষ হিসেবে চোখের সামনে জমিদার মশাই কিংবা শিবুর মতো একটা মানুষ যে কিনা কিছুই জানতো না, তাকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা মানবিকতার কাজ নয়। কি করব বুঝতে পারছিলাম না। শিবু বলল, যে অন্যায় কাজ আমরা করেছি তার জন্য আমাদের ফল পেতেই হবে। আমার বউ আমায় আগেই বলেছিল। ব্যাপারটা তো সুবিধার বলে মনে হয়নি, কিন্তু জমিদার মশাই আমার জমির লোভ দেখিয়ে এমন কাজ করিয়ে ফেলবেন সেটা আমি বুঝতে পারিনি। এখন একটাই মাত্র উপায় আছে। ওই ডোবা থেকে মেয়েটির মৃতদেহটাকে আবার তুলে আনতে হবে। তারপর সেই মৃতদেহকে গ্রামের শ্মশানে কিংবা অন্য কোথাও আগুন দিয়ে পুড়িয়ে তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এই দুটো কাজের মধ্যে যে কোনো একটি করতে না পারলে কিন্তু বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। এখন তোমরা ভেবে দেখো কি করবে। আমার কথায় ওরা ভাবলো কিছুক্ষণ। জমিদার মশাই রাজি হলেন। বললেন, আজ রাতেই সে কাজটা করা হোক। ঠাকুরমশাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি আর শিবু দুজনে মিলে যাব। সেখানে দিনের বেলায় গেলে তো সমস্যা হতে পারে। রাতের বেলা মানে সন্ধ্যাবেলায় গিয়ে কাজটা করে এলেই ভালো হয়। তাদের কথা শুনেই আমি মনে মনে একটু যেন উৎফুল্ল হলাম। কিন্তু তারপরে যে সেদিন সন্ধ্যাবেলা ওই ডোবার কাছে কি অপেক্ষা করছিল আমাদের জন্য, তা আমার একবারও মনে হয়নি। সেই দিনের কথা আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল, বুঝলে। একটানা এতক্ষণ কথা বলার পর তারানাথ চুপ করল।
আমি একবার কিশোরীর দিকে তাকালাম, সেও মন দিয়ে গল্প শুনে চলেছিল। তারানাথ থেমে গিয়ে আরেকটা পাসিং শো তুলে নিল। তারপর তাতে অগ্নিসংযোগ করে বলল, দ্বন্দ্বে পড়েছিলাম, আগেই বলেছি। মেয়েটির মৃত্যুর মীমাংসা হবে না, নাকি ওদের বাঁচাবার চেষ্টা করব? তাই ঠিক করলাম আমি কোনো কিছুই করব না। ওদের সঙ্গে যাব, মৃতদেহ সেখান থেকে তুলে তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করব। যেভাবেই হোক তার শেষকৃত্য নিয়ম করে সম্পূর্ণ করতেই হবে। একটা ব্যাপার বলা হলো না, শিবু একটু আগেই তার গরুর গাড়িতে আমায় নিয়ে এলো সেই ডোবার কাছাকাছি। জমিদার বাড়ি থেকে জমিদার মশাই পাশের গ্রামে যাবেন বলে সেই ডোবার কাছাকাছি এসে পড়লেন। তার সঙ্গে মাধব গ্রামের পরিচারক আসতে চেয়েছিল, কিন্তু জমিদার মশাই কাউকেই সাথে আনেননি। সেখান থেকে গ্রাম পেরিয়ে সেই ফাঁকা জমি দিয়ে আমরা চলেছি। প্রায় ডোবার কাছাকাছি এসে পড়েছি, এমন সময় শিবু বলল, ডোবার মধ্যে পাথর বেঁধে তাকে ফেলেছিলাম, এত সহজে কি তাকে খুঁজে পাওয়া যাবে জমিদার মশাই? এখনো অন্ধকার ভালো করে নামেনি, একটু একটু আলো আছে। তোমায় জলের মধ্যে নেমে খুঁজতে হবে, আর আর কিছুই করা যাবে না। তাছাড়া ডোবাটাও খুব বেশি গভীর নয়। পাথর বাঁধতে বলেছিলাম, মৃতদেহটা যাতে উপরে ভেসে না উঠতে পারে। চল না, দেখা যাবে। ডোবার কাছাকাছি আসতেই দেখা গেল জায়গাটা একটু ভেতরের দিকে, মানে ডোবার পথটা সামান্য নিচের দিকে নেমে গিয়ে জঙ্গল মতো জায়গায় আছে আর কি। সেই ডোবাটা বেশ ছোট, হাতে গুনলে ওই 7-8 হাত মতো ব্যাস হবে। তাতে আর কত জলই বা থাকবে? জমিদারের কথা মতো সেই ময়লা কচুরি পানা শ্যাওলা ভর্তি ডোবার মধ্যে কিছুক্ষণ লাঠি দিয়ে খোঁচাখুঁচি করে তারপর শিবু তাতে নামল। এদিকে সূর্য ততক্ষণে পশ্চিম আকাশে একটু একটু করে ডুবতে শুরু করেছে। ডোবার জলে নেমে কিছুক্ষণ এদিক ওদিক হাতাহাতি করার পরে আমাকে আর জমিদার মশাইকে আশ্চর্য করে দিয়ে সেই পচা গলা জলের মধ্যে মাথা ডুবিয়ে খুঁজতে লাগল। বোধ হয় কিছুক্ষণ পরে তার মাথা যখন উঠে এলো, তখন সেটা শ্যাওলা কাদা একেবারে মাখামাখি। সেই অবস্থাতেই সে বলল, জমিদার মশাই, পাওয়া গেছে। দেহটা বাধাই আছে, খুলে আনতে হবে, না হলে তোলা যাবে না। আপনি যদি নেমে আসেন তাহলে। জমিদার মশাই একবার আমার দিকে তাকালেন, কিন্তু বলতে সাহস করলেন না। এছাড়া আগেই বলেছি ডোবা বেশি বড় না। আমিও কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। জমিদার মশাই একটু সামনের দিকে নেমে গেলেন, যাতে দড়িটা হাতে করে নিয়ে শিবু উপরের দিকে উঠে আসতে পারে। শিবুর হাতের টানে দড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো, আর সেই জল কাদার মধ্যে দিয়ে উপরের দিকে ভেসে এলো একটা পচে গলে প্রায় ঢোল হয়ে যাওয়া মেয়ের মুখ। আর তারপর আস্তে আস্তে তার শরীরটা সবুজ হয়ে রয়েছে, যেন শরীরটা কাদা শ্যাওলা জড়িয়ে এসেছে। কি বিভৎস দৃশ্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ ভয়ানক দৃশ্য আমি এর আগেও দেখেছি, কিন্তু সেই দৃশ্য যেন সহ্য করতে পারছিলাম না। চোখ মুখের গর্ত দিয়ে কিলবিল করে পোকার মতো কিছু যেন বেরিয়ে আসছে। দেহটাকে প্রায় টানতে টানতে ডোবার কাছ পর্যন্ত নিয়ে এসেছে ওরা। সূর্য পশ্চিম আকাশে একটু আগেই ডুব দিয়েছে। গাড়িতে হ্যারিকেন ছিল, তাছাড়া চাঁদের অল্প আলোয় আশেপাশে দেখা যাচ্ছিল, আর সেই অল্প আলোর চোখটাও শো এসেছিল। হঠাৎ করে যেন মনে হলো সে মৃতদেহের চোখ দুটো যেন হঠাৎ করে বড় হয়ে উঠেছে। সেই ফুলে ওঠা চোখ দুটোর ভেতর দিকে তাকিয়ে থাকা যায় না, আর সেটা সোজা গিয়ে তাকালো শিবুর দিকে। শিবুই সামনে ছিল। হঠাৎ একটা হাত নড়ে উঠে শিবুর দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমি প্রায় চিৎকার করে উঠলাম, শিবু, মরাটা নড়ছে, মরাটা তোমার ধরতে যাচ্ছে। আমার কথা শুনে শিবু চকিতে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মৃতদেহটার হাতটা তার প্রায় পেটের কাছে এসে পড়েছিল। তার হাত থেকে ছিটকে যাওয়ার জন্য দড়িটা কিভাবে যেন ছিঁড়ে গেল। জমিদার মশাই আর শিবু দুজনে ছিটকে গিয়ে পড়ল ডোবার পাড়ের দিকে। মৃতদেহটা জলের উপরে পড়ে ভাসতে লাগলো বটে, তবে সেই অবস্থাতেও যেন সেটা নড়তে নড়তে জল কাদা পেরিয়ে এগিয়ে আসতে লাগলো এদিকে। আমি কিন্তু বেশ ভয় পেলাম।
তোমাদের আগেই বলেছি, মাতু পাগলির আশীর্বাদ ছাড়া তখন আমার কাছে আর কিছুই নেই। তখন সাধনা করলেও তেমন কোনো ক্ষমতা লাভ করিনি। দেহবন্ধন করতে পারি, কিন্তু এই সব কিছুর মধ্যে সেটাও মনে ছিল না। অর্থাৎ বড় কোনো বিপদ হলে সেখান থেকে রক্ষা পাওয়া আমার কাজ নয়। এদিকে জলের মধ্যে হুড়মুড় করে পড়ার সময় জমিদার মশাই উপরে উঠে গেলেও শিবু কিন্তু জল কাদার মধ্যে আটকা পড়েছিল। শ্যাওলা লতায় পাঁকে তার পা আটকে গিয়েছিল। মৃতদেহটা তার মধ্যেই ভাসতে ভাসতে শিবুর কাছাকাছি এসে আমাদের অবাক করে দিয়ে তার সেই বিভৎস মুখের ভেতরের দাঁতগুলো দিয়ে শিবুর পাটা কামড়ে ধরল। যেন একটা অদ্ভুত হাসি বেরিয়ে আসছে তার মুখের ভেতর থেকে। ভয় লাগলো। জমিদার তা দেখে লাফ দিয়ে উঠলেন পাড়ের উপর। শিবু চিৎকার করে বলল, ঠাকুর মশাই, জমিদার মশাই, আমায় বাঁচান, আমায় বাঁচান, আমায় মেরে ফেললো। আমি কিছু বলতে পারলাম না। জমিদার মশাই দেখি ভয় কাঁপছে। সেই মূর্তিটার চোখগুলো যেন বন বন করে ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই আমাদের দিকে তাকিয়ে দেখছে। আর কামড় দেওয়া জায়গাটা থেকে চহল কাদার মধ্যেও গল গল করে রক্ত বেরোচ্ছে। সে কি বিপদ, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এমন দৃশ্যের কথা বলে বোঝানো যায় না। আমরা বুঝতে পারছি, থাক, আপনি বলতে থাকুন। বাইরের বৃষ্টিটা কখন যেন ঝমঝম করে নেমেছে খেয়াল করিনি। এতক্ষণে গল্পের শেষের দিকে আমরা এসে পড়েছি, তা বেশ ভালোই বুঝতে পারছিলাম। কিন্তু তারানাথের চোখের সামনে দুটো জ্যান্ত মানুষ এমনভাবে একটা মৃতদেহের শিকার হবে, সে কথাটা কেমন যেন মানতে পারছিলাম না। শিবুর পায়ের উপর কামড়ে ধরে সে দুটো হাতের লম্বা লম্বা নখগুলো দিয়ে শিবুর গায়ের চামড়ার মাংস ফালা ফালা করতে লাগলো। সে এবার উপরের দিকে উঠে আসতে লাগলো। একবার মনে হলো আমি মাতু পাগলিকে স্মরণ করি, কিংবা যেটুকু ক্ষমতা পেয়েছি তাই দিয়েই শিবুকে রক্ষা করার চেষ্টা করি। তারপরেই মনে হলো যেন মাথার ভেতরে কে বলে উঠল, তারানাথ, দুর্বল হলে চলবে না। সবসময় সঙ্গ সত্য আর সঠিকের সঙ্গেই দিতে হবে। ওদের মৃত্যু না হলে ওই মেয়েটির প্রতি অন্যায় হবে। মাথার ভেতর কেউ যেন এমন কথা বলে উঠল। তখন বুঝতাম না, এখন বুঝতে পারি। আসলে আমি নিজেকেই সে কথাগুলো বলে থাকি। চেতনার মাঝে মাঝে জাগ্রত হয়ে নিজের সঙ্গেই কথা বলি। মাঝে মাঝে আমি এমন অনেক কিছু বুঝতে পারি না, আসলে আমার ভেতরে থাকা অবচেতন মনের কেউ একজন বুঝতে পারে, সেই আমাকে এসব কথা বলে যায়। আর তখনই অন্য কোনো কণ্ঠস্বরের মতো তা আমি শুনতে পারি এবং সেই মতো কাজ করলে সুবিধা হয়। এবার সামনে তাকিয়ে দেখতে পেলাম মূর্তিটা ডোবার একদম কাছে এসে পড়েছে। ডোবার জলে পা রেখে সে বোধহয় দাঁড়িয়েছে, আর হাত দুটো দিয়ে শিবুর মাথার চুলগুলো টেনে ধরে তাকে উল্টোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। অর্থাৎ তার পিঠের উপর যেন একটা পা দিয়ে তাকে চেপে ধরে রয়েছে সে, আর মাথার চুল টেনে তার মেরুদণ্ড বরাবর বেঁকিয়ে জলের ভেতর ঢোকাচ্ছে তাকে। হঠাৎ একটা মট করে শব্দ হল, আর সঙ্গে সঙ্গে জলের ভেতর ঢুকে গেল এতক্ষণ ধরে রাখা শিবুর ঘাড় ভাঙা মৃতদেহটা। এতক্ষণ ধরে সবটা জমিদার মশাই উপর দিয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন, কিন্তু এইবার সে কেমন যেন ভয় পেয়ে গেল। মুখে একটা আর্তনাদের মতো শব্দ করে চিৎকার করতে করতে ছুটে গেলেন গরুর গাড়ির দিকে। কিন্তু আমি এগোতে পারলাম না। কি একটা অদ্ভুত মোহ যেন আমার সেখানে দাঁড় করিয়ে দিয়েছিল। চাঁদের চকচকে আলোয় দেখতে পেলাম মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ ফুলে ওঠা সেই মূর্তিটা জল ছেড়ে উঠে এসেছে। আমার সামনে দিয়ে সে হেঁটে গেল গরুর গাড়িটাকে লক্ষ্য করে। স্পষ্ট বুঝতে পারছি জমিদার মশাই তার পরবর্তী লক্ষ্য, কিন্তু আমি যেন কিছুই করতে পারছি না। জমিদারের চিৎকার শোনা গেল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি ওভাবে ওভাবে ওখানে দাঁড়িয়ে থাকবেন না, চলে আসুন। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে আমাদের যে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আজ মনে হয় তখন হয়তো জমিদার মশাইয়ের চিৎকার শুনে আমার যাওয়া উচিত ছিল, কিন্তু যেতে পারিনি।
মূর্তিটা আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবারও আমার দিকে তাকালো না, যেন আমি সেখানে নেই। একটু পরে কি মনে হতে সামনের দিকে এগোতে লাগলাম। দেখি জমিদার মশাই সেই পথের উপরে কিরকম ভাবে যেন পড়ে রয়েছে। তার দুটো হাত পা ছড়ানো, মুখটা খোলা, একটা অদ্ভুত লাঠির মতো লম্বা ধারালো জিনিস তার গলার এক পাশটায় গেঁথে দিয়েছে সেই মূর্তিটা। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু গেঁথে দেওয়া লাঠির মতো জিনিসটা সে সেখান থেকে সরায়নি। আমার পায়ের শব্দেই বোধ হয় ও সেই মুহূর্তে আমার দিকে ঘুরে তাকালো। তারপর অদ্ভুত ঘ্যাঁস ঘ্যাঁসে গলায় বলল, আমার মুক্তি চাই, মুক্তি চাই আমার। তুই তুই আমায় মুক্তি দিতে পারবি না? দেব। যে বাঁধন তোমায় আটকে রেখেছিল সেই বাঁধন থেকে আজ মুক্ত হয়ে গেছো, কিন্তু একসঙ্গে সবার কাজই করতে হবে। শিবু, জমিদার মশাই, এমনকি তোমাদের তিনজনকেই আমি একসঙ্গে মুক্ত করার ব্যবস্থা করব। চাঁদের আলোয় সেই বিভৎস মূর্তির মুখে একটা হাসির রেখা দেখতে পেলাম। ঝকঝক করে উঠল তার দাঁতের শাড়ি, আর হাতের মধ্যে থাকা সেই লাঠিটা তখন আরো গভীরভাবে বসে গিয়েছে জমিদার মশাইয়ের গলা বরাবর। রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা, কিন্তু আমি এখন কি করব? দুজনের মৃতদেহ নিয়ে গরুর গাড়ি করে বাড়ি ফেরা আমার পক্ষে সম্ভব নয়। একটাই কাজ করতে পারি, এখান থেকে হেঁটে গিয়ে গ্রামে খবর দিতে পারি। কতটা মনে হতেই তাই করলাম। সেখান থেকে হেঁটে গ্রামে পৌঁছে মাধব আর হরিহরকে সব কথা খুলে বললাম, জমিদার মশাই নিজের অন্যায় ঢাকতে শিবুকে দিয়ে এই পাপ কাজ করিয়েছিলেন। এখন সে মৃতদেহ তুলতে গিয়ে তারা দুজনেই মারা পড়েছে। সেই মৃতদেহ আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমি একজন সাধক। তোমরা এক্ষুনি ব্যবস্থা করো। আর ওই মেয়েটির মতো যে আর কারোর ক্ষতি হবে না সে কথাও তো বলা যায় না। হতেই পারে আবার কারো ক্ষতি হলো। পরদিন সকালে তিনজনকেই গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। আলাদা আলাদা করে গ্রামের লোক, শিবুর বউ, এমনকি বাকি সকলেই এসেছিল। সুযোগ পেয়ে শিবুর বউ আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, খারাপ কিছু যে একটা হতে চলেছে সে কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম ঠাকুর মশাই, কিন্তু তাকে এতবার করে বারণ করার পরেও সে আমার কথা শুনলো না। সেদিন রাতে যদি আমি একবার বুঝতে পারতাম বস্তার ভেতরে একটা মৃতদেহ আছে, তাহলে আর এমন কিচ্ছু হতো না। আমি হতে দিতাম না। ওই জমিদার লোকটা মোটেই ভালো না। তার কাছে জমি বন্ধক দিয়ে আমরা যে কি ভুল করেছি। জমি বন্ধক মানে? কি আর বলবো, আমার শ্বশুর মশাই অনেকদিন পর্যন্ত বেঁচে ছিলেন। শাশুড়ি মা মারা যান অনেক আগেই। আজ থেকে বছরখানেক আগের কথা। শ্বশুর মশাই 3 দিনের জ্বরে ভুগে বিছানা নিয়েছিলেন, শরীর অসুস্থ। গ্রামের কবিরাজকে ডেকে তার সেবা চলছে। হাজার চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তখন ওই তার জন্যই জমি বন্ধক রেখে টাকা পয়সা নিয়ে গ্রামের কবিরাজকে দেওয়া হয়েছিল চিকিৎসা করানোর জন্য। এরপর শ্বশুর মশাই কয়েক মাস বেঁচেও ছিলেন, তারপরে মারা যান। তখন ওই জমি বন্ধক দিতে হয় জমিদারের কাছে। আর সেই জমি বন্ধক ছাড়াবার জন্যই জমিদার মশাই তাকে এই কাজটা করতে বলেছিল, মানে ওই কমলার মৃতদেহটাকে লুকিয়ে রাখতে বলেছিল। শিবুর বউয়ের চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন থতমত খেয়ে গেলাম। তাহলে কি ভুল করলাম? কিন্তু ওই অদৃশ্য আত্মার হাত থেকে শিবু কিংবা জমিদারকে বাঁচানোর মতো ক্ষমতা আমার ছিল না। তাহলে ওদের সঙ্গে আমাকে হয় মরতে হতো, না হলে অন্য কিছু হতো। কিন্তু ভবিতব্যে যা লেখা আছে তা তো হবে। তা বদলাবার ক্ষমতা আমার মতো একজন সাধারণ সাধকের নেই। সেই গ্রামে আর থাকি। 2 দিনের মধ্যে চম্বলপুরে 3 জনের শেষকৃত্যের কাজকর্ম শেষ করে সেখান থেকে চলে এসেছিলাম। এখানেই শেষ গল্পের? কমলা নিজের মৃত্যুর প্রতিশোধের জন্য শিবু আর জমিদারকে মারল, আর সেই কাজে আপনি সেই আত্মাকে সাহায্য করলেন? আমি চেয়েছিলাম মুখোমুখি কোনো একটা ফয়সালা হোক। তাছাড়া সে যে সত্যি ওখানে ফিরে আসবে সে কথা তো আমি নিজেও ভাবতে পারি। শুধু তার শরীরটাকে আনতে চেয়েছিলাম, যাতে সেটাকে দাহ করে দিয়ে তার মুক্তির ব্যবস্থা করতে পারি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না, যদি এমনটাই হয় তাহলে শিবু ওই মেয়েটিকে স্বপ্নে দেখতে পেল কেন? তার ঘরের মধ্যে এসে তাকে কেন স্বপ্ন দেখাতো ওই মেয়েটি?
হতে পারে সে তার উপস্থিতি জানান দেওয়ার জন্য শিবুকে এটাই বোঝাতে চাইতো যে ওখান থেকে সে যেন তাকে তুলে নিয়ে আসে, কিন্তু শিবু সে কথা বুঝতে না পেরে সে কাজটা করেনি। আবার এমনও হতে পারে শিবুকে সে মারার জন্যই এসেছিল, তার ঘুমের মধ্যেই তাকে কোথাও নিয়ে গিয়ে মারার চেষ্টা করেছিল। মৃত্যুর পরে অতৃপ্ত আত্মারা মাঝে মাঝে এমন কিছু করে যা এত সহজে বোঝা যায় না। আমিও পুরোপুরিভাবে সমস্ত কিছু বুঝতে পারিনি, তবে এখন মনে হয় এই দুইয়ের মধ্যে যে কোনো একটা হতে পারে। সে শিবুকে মারতেই চেয়েছিল, আর অন্য কিছু নয়। বাইরের বৃষ্টিটা আবার কমতে শুরু করেছে। আমি আর কিশোরী উঠে পড়লাম। তারানাথের গল্প শেষ হয়েছে, তার সিগারেটও শেষ। আমরা উঠে পড়েছি এমন সময় তারানাথ স্বগতোক্তির মতো বলতে লাগলো, শিবু যদি তার বউয়ের কথা শুনতো তাহলে তাকে অকালে মরতে হতো না। তবে মনে হয় জমিদার মশাই নিজেও কোনো বিশেষ কারণে কমলাকে মেরেছিল, সে কথা সে আমাদের আর বলেনি। তার জন্যই হয়তো মৃত্যুর পরেও কমলা ফিরে এসেছিল ওদের মারতে, তাই ওদের মৃত্যু পর্যন্ত সে ছিল সেখানে। কি জানি, অনেক কিছুই হতে পারে। আমরা বেরিয়ে গেলাম। বৃষ্টিটা অল্প অল্প টিপ টিপ করে পড়ছে। তাড়াতাড়ি ট্রামের দিকে হাঁটার গতি বাড়ালাম। ট্রামটা ধরতেই হবে। শুধু কিশোরী বলল, সব কিছু ঠিক আছে, কিন্তু ঠাকুর মশাই চাইলে সেই মুহূর্তেও কি শিবু এবং জমিদার মশাইকে রক্ষা করতে পারতো না? মানে দেহবন্ধন হোক বা কোনো মন্ত্রোচ্চারণ হোক কিংবা যে কোনোভাবে। এর আগেও তো ঠাকুর মশাই এমন অবস্থা থেকে অনেককে উদ্ধার করেছেন, তাই না? তাহলে সে কি ঠিক করেই নিয়েছিল যে কমলাকে তার মৃত্যুর প্রতিশোধ নিতে সাহায্য করবে? এই কথার সরাসরি কোনো উত্তর আমিও দিতে পারলাম না। আমার মাথায় কোনো কিছুই আসছিল না। বৃষ্টিটা কমেছে বলে মনে হলো। এগোতে এগোতে মনে পড়ল তারানাথের বলা একটা কথা। দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন তন্ত্রমন্ত্র সবসময় হিতের কাজে লাগাতে, সেই তন্ত্র দিয়ে লোকের সাহায্য করতে। কিন্তু কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল আমার। তাই তো, মৃতদেহ ওখান থেকে তুলে আনার জন্য ঠাকুরমশাই নিজেই তো বলেছিলেন। তাহলে কি? সে সময় ট্রামের ঘন্টার শব্দ শোনা গেল। কিশোরী আর আমি দ্রুত পা বাড়িয়ে দিলাম সেদিকে।